আমাদের কাছে একটা ডেটা দেয়া আছে, আমরা ডেটাটা দেখি। বলা আছে যে কোন জায়গার 30% লোক যদি অশিক্ষিত হয় এবং সেই জায়গা থেকে যদি আমরা কয়েকজন মানুষের একটা নমুনা নেই এবং সেই নমুনাটার চলক এই বৈশিষ্ট্যটা মেনে চলে, তাহলে সেই নমুনাটার সংখ্যা কত ছিল। তো আমরা বুঝতে পারতেছি যে এখানে একটা বিন্যাস ব্যবহার করতে হবে আমাদেরকে। কথা হচ্ছে যে আমরা কোন বিন্যাসটা ব্যবহার করব। তো আমরা দেখি আমাদের কাছে কি কি ক্লু দেয়া আছে। আমাদের কাছে একটাই ক্লু দেয়া আছে, সেটা হচ্ছে এখানে বলা হয়েছে যে 30% লোক অশিক্ষিত এবং অশিক্ষিত লোকের চলক সংখ্যা x। তাহলে x যদি অশিক্ষিত লোকের চলক সংখ্যা হয়, আমাদের এখানে কোন বৈশিষ্ট্য দ্বারা আমরা জাজ করতেছি ব্যাপারটাকে? আমরা জাজ করতেছি হচ্ছে অশিক্ষিত এই বৈশিষ্ট্যটার উপরে ভিত্তি করে, তাই না? ঠিক আছে, এখন তাহলে x এর সম্ভাবনাটা কি হতে পারে? সম্ভাবনাটা হতে পারে এমন যে একটা লোককে আমরা নিলাম, এই যে একটা লোক, আমরা ধরবো যে সে কি, সে হয় অশিক্ষিত হইতে হবে, না হয় সে অশিক্ষিত হবে না, তাই না? তার তো এই যে বৈশিষ্ট্যটা দেয়া আছে, সেটা তো খালি দুইটাই আউটকাম হইতে পারে, তাই না? যে লোকটা হয় অশিক্ষিত হবে, না হয় অশিক্ষিত হবে না, এর মাঝামাঝি তো কিছু আসলে হইতে পারে না, তাই না? তাহলে এই চলকটা কি হবে? একটা দ্বিপদী চলক বা বাইনোমিয়াল ভ্যারিয়েট। কেন বাইনোমিয়াল ভ্যারিয়েট? কারণ এর সম্ভাবনা দুটো আছে, সফলতা অথবা বিফলতা, এবং মোট সম্ভাবনা হচ্ছে 1। তাই যেহেতু একটা লোক হয় অশিক্ষিত হবে এবং অশিক্ষিত হবে না, এইটা একটা দ্বিপদী চলক, তাই আমরা যে বিন্যাসটা এখানে ব্যবহার করব সেটা হচ্ছে দ্বিপদী বিন্যাস। ঠিক আছে, তো দ্বিপদী বিন্যাস ব্যবহারের ক্ষেত্রে এখানে যে আমরা দেখি, আমাদের আরেকটা যে সাংখ্যিক একটা সমীকরণ সূত্র দেয়া আছে, এই যে প্রবাবিলিটিটা দেয়া আছে, এই প্রবাবিলিটিটা হবে হচ্ছে, এই প্রবাবিলিটিটা কি হবে? এই যে p অফ x দেয়া আছে, এই ফাংশনটা অনুসরণ করবে হচ্ছে দ্বিপদী বিন্যাসের যে সূত্র আছে সেটা, তাই না? তো দেখি আমরা সেটা করি। তাহলে আমরা আগে কি করব? আমরা আগে আমাদের দ্বিপদী বিন্যাসের যে সাধারণ সূত্র আমরা শিখেছি সেটা লিখে ফেলি। সেটা হচ্ছে ncx p ধরি আমরা, এখানে আমরা p ধরবো কত? p ধরলাম যে অশিক্ষিত, আর q ধরলাম যে অশিক্ষিত নয়। তাহলে p টু দি পাওয়ার x ইনটু q টু দি পাওয়ার x, ncx equal to p to the power x into q to the power x, যেখানে x equal to 0 থেকে ডট ডট ডট। এখানে কি বলছে? এখানে যে 30% লোক অশিক্ষিত, তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো যে 100 জন লোক যদি আমরা নেই, তাহলে তার মধ্যে 30 জনই হবে কি? অশিক্ষিত হবে। আমরা যদি আলটিমেটলি 100 জন লোক নেই, আমরা 30 জনই এমন লোক পাবো যে লোকগুলো হবে হচ্ছে অশিক্ষিত, তাই না? ঠিক আছে, তো এখন আমরা অঙ্কটা করা শুরু করি। প্রথমে আমাদের কি বলছে? এই সূত্রের প্রথম অংশটা নিয়ে আমরা দেখি। আমাদের বলছে যে probability of x equal to 0 equal to 2 into probability of x equal to 1. তো probability of x equal to 0 মানে কি? nc0, nc0 না, nc0 এরপরে কি হবে? nc0 এর পরে হবে, যেহেতু x equal to 0, তার মানে কি? p to the power of 0 into q to the power n minus x, q to the power n minus 0 equal to 2 into probability of x equal to 1 মানে কি? nc1 into probability of x equal to 1 into q to the power n minus 1.
তাহলে NC0 হচ্ছে 1 ইনটু প্রবাবিলিটি অফ 0 মানে হচ্ছে 1 আর q টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 ইনটু NC 2 ইনটু NC1 মানে হচ্ছে n ইনটু p ইনটু q টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়াচ্ছে q টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 ইনটু np q টু দি পাওয়ার n মাইনাস 1। তো q টু দি পাওয়ার n এর পাশে কি আছে? গুণ অবস্থায় আছে, এটাকে আমরা ভেঙে ফেলি। q টু দি পাওয়ার n মাইনাস 1 কে আমরা কি ইনটু q টু দি পাওয়ার n ইনটু q টু দি পাওয়ার ইনভার্স 1 ভাবে লিখতে পারি না? এভাবে লিখলে q টু দি পাওয়ার n টাকে যখন আমরা এই পাশে নিয়ে আসবো, q টু দি পাওয়ার n ডিভাইডেড বাই q টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার np ইনটু q ইনভার্স 1। এটা কাটাকাটি হয়ে কি 1 হয়ে যাবে না? এটা হয়ে গেল 1 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n p q ইনভার্স 1। তো q টা এর পাশে গুণ অবস্থায় আছে, এর পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে কি হবে 1 ডিভাইডেড বাই q ইনভার্স 1 মানে কি 1 ডিভাইডেড বাই 1 বাই q মানে q। তাহলে এখানে কি আসবে? q ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n q ইকুয়াল টু 2 টু দি পাওয়ার np। ঠিক আছে? তাহলে আমরা q ইকুয়াল টু কি পেলাম? আমরা q ইকুয়াল টু 2 টু দি পাওয়ার np পেলাম, তাই না? তো আমরা এটা এখানে লিখে রাখি যে আমরা q ইকুয়াল টু কি পেয়েছি? আমরা q ইকুয়াল টু পেয়েছি হচ্ছে 2 ইনটু np। এখন আমরা 2 নাম্বার যে আমাদের সূত্রটা ক্লুয়ে আছে, দ্বিতীয় ধাপটা দেখি। সেটা হচ্ছে 2 ইনটু probability of x equal to 1 equal to 9 into probability of x equal to 2। তো আমরা এটা লিখে ফেলি 2 into probability of x equal to 1 আমরা অলরেডি কি পাইছি? 2 into nc1 into probability of 1 into q to the power n minus 1 equal to 9 into এখানে n আমরা জানি না, nc x equal to কত? 2 into p to the power x, x এখানে 2 into q to the power n minus x, x এখানে 2। তাহলে আমরা ক্যালকুলেশন করে ফেলি 2 into nc1 এর মান n, p to the power p into q to the power 1 into q inverse 1 আমরা এভাবে লিখতে পারি। 9 into nc2 কি আমরা জানি? আমরা জানি nc2 হচ্ছে n into n minus 1 divided by 2 into p square into q to the power into n into q to the power inverse 2। তো দুপাশে q to the power n q to the power n কাটাকাটি হয়ে যাবে। এরপরে এপাশে আমরা দেখি 2np আমরা কি পাইছি? 2np, এই যে 2np আমরা q পেয়েছি না? 2np ইকুয়াল টু 2np আমরা q পেয়েছি। তাহলে আমরা কি এটাকে এখনই বসাই দিব নাকি আমরা পরে বসাবো? আমরা যদি এটা আরো ক্যালকুলেশন করে আরো ছোট করতে পারি, ছোট করার পরে যদি আমরা বসাই তাহলে কিন্তু আমাদের 2np বেশি সুবিধা হবে। আবার যদি আমরা এখনই এখানে q বসিয়ে দেই তাহলে এখানে কি q টু দি পাওয়ার এখানে কি হবে? 1 হবে ইনটু q ইনভার্স 1 হবে। তাহলে গুণ থাকলে পাওয়ার গুলো কি যোগ হয়ে যাবে, q টু দি পাওয়ার 0 হয়ে যাবে, মানে এটা 1 হয়ে যাবে, তাই না? তো এই মানটা কি আসবে? 1 আসবে। 1 কিভাবে আসবে আমরা বুঝলাম তো? 2np ইকুয়াল টু কি আছে? 2np আছে আমাদের q, এর সাথে ইনটু কি আছে? q ইনভার্স 1, q ইনটু q ইনভার্স 1 আমরা বসাবো। তাহলে কি গুণ যেহেতু আছে সূচকের সূত্র অনুসারে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। তাহলে হবে হচ্ছে q2 0 q টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তো এই আমরা পেলাম হচ্ছে 1 ইকুয়াল টু, আমরা যদি এখন দেখি আমরা কি করব এখানে, আমরা এখানে ছিল হচ্ছে 9 into n into n minus 1 divided by 2। আমরা দেখি 9
in 9n into n minus 1 divided by 2 into p square into q inverse 2। তো এখান থেকে কি আমরা 2np আনতে পারি? দেখি আমরা এবার চেষ্টা করি। এখানে 9টাকে আমরা লিখে দিলাম, হ্যাঁ 1, 9টাকে আমরা লিখে দিলাম, 9 into n minus 1টাকে আমরা রেখে দিলাম বাই 2। আমাদের হাতে এখন কত আছে? n আছে। এই n থেকে আমরা এখানে একটা p রেখে দিলাম, তাহলে একটা p থাকলো, আর তাহলে একটা p থাকলো, আর একটা q ইনভার্স 2 আমরা নিয়ে নিলাম এখানে, তাহলে পাঁচ সাইডে একটা p থাকলো ইনটু q ইনভার্স 2 আমরা রেখে দিলাম। তাহলে আমাদের কাছে কি আছে? np আছে। তাহলে q ইকুয়াল টু যদি 2np হয়, তাহলে np ইকুয়াল টু কি হবে? q/2। np ইকুয়াল টু q/2 হবে না? তাহলে আমরা np, এই np এই q/2 দিয়ে রিপ্লেস করে দেই। এই q/2, 2 আর 2 পাশে গুণ করে দিলে কত হবে? 2 আর 2 গুণ করে দিলে হবে হচ্ছে 4। এইটা হচ্ছে q, এইটা হচ্ছে 2 আর 2 গুণ করে দিয়ে 4 পেয়েছি। এখন q এর মাথায় কত 1 আছে না? তো পাওয়ারগুলো এটার সাথে যোগ বিয়োগ হয়ে কি হবে? এখানে এটা মুছে দিয়ে এটা হবে হচ্ছে ইনভার্স। এখানে দেখো q ছিল, এখানে 2 ছিল, তাই না? তাহলে কি q ইনটু q ইনভার্স 2 ইকুয়াল টু কত? পাওয়ারগুলো গুণ থাকলে যোগ হয়, তাহলে 1 মাইনাস 2 q, 1 মাইনাস 2 হচ্ছে মাইনাস 1, q ইনভার্স 1। তাহলে এটা মিলে হচ্ছে q ইনভার্স 1। তার মানে কি p টু দি পাওয়ার q ইনভার্স 1, এটা আমাদের আসছে p টু দি পাওয়ার q ইনভার্স 1, তাই না? তাহলে আমাদের কি দাঁড়ালো? তাহলে আমাদের দাঁড়ালো হচ্ছে 4টাকে আমরা এই পাশে নিয়ে আসি, এই 4, 4টাকে এই পাশে, এই 4টাকে q ইনভার্সটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে 4q। 4q ইকুয়াল টু কি হবে? 9 into n minus 1, 9 into n minus 1 p, তাই না? আমরা বাকি ক্যালকুলেশন এর পাশে করব, 9 into n minus 1 p। তাহলে আমরা কি জানি q ইকুয়াল টু কি? q ইকুয়াল টু 1 minus p না? তাহলে 4 into 1 minus p equal to 9np minus 9 के 9p minus 9 के 9p, 4 के 4 minus 4p equal to 9np minus 9p। তাহলে মাইনাস 9p কে পাশে নিয়ে আসি, তাহলে কত হলো? 4টাকে আমরা ওই পাশে নিয়ে যাই। আমরা এক কাজ করি, এটাকে পুরোটাকে এই পাশে নিয়ে আসি, এটাকে। তাহলে 4 minus 4p plus 9p equal to 9np। তাহলে 4 এখানে কত? প্লাস 9p থেকে মাইনাস 4p বিয়োগ দিলে প্লাস 5p equal to 9np, তাই না? হ্যাঁ। এখন আমরা একটা কাজ করব। এখন আমরা কোন কাজটা করব? এখন আমরা কিন্তু দেখি আমাদের p এর মানটা দেওয়া আছে, আবার না আছে, আমরা একটা সুন্দর কাজ করতে পারি। আমাদের কি বলছে যে নমুনার আকার কত? নমুনার আকার কি n না? n ইকুয়াল টু হোয়াট? তাহলে আমাদেরকে খালি কিন্তু n এর মানটা বের করলেই চলবে, তাই না? p এর মান কিন্তু যদিও আমরা বের করতে পারি, দেওয়া আছে যে 30% লোক অশিক্ষিত, মানে 1/3। তো আমরা কিন্তু সেখান থেকেও মানে 3/10 আমাদের কাছে দেয়া আছে,
সেখান থেকে হিসাব করে আমরা পি এর মান বসিয়ে ক্যালকুলেশনটা কিন্তু করতে পারি। পি এর মান কত পাবো? 30% লোক অশিক্ষিত মানে কি? অশিক্ষিত হওয়ার সম্ভাবনা 3/10। তো পি এর মান এখানে আমরা 3/10 যদি বসাই, বসিয়ে আমরা অঙ্কটা করতে পারি, খুবই সহজে করতে পারি। কিন্তু তা না করে আমরা কি করব? আমরা আরো সহজভাবে অঙ্কটা করা যায় কিনা সেই চেষ্টাটা করব। আমরা যদি দেখি এইখান পর্যন্ত যখন আসলাম, আমরা এখান পর্যন্ত আসার পরে আমরা যদি এখান থেকে এই যে 90টাকে আছে সেটা এই পাশে নিয়ে আসলাম, আর 4টাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে 9p - 4p = 8, 4, 4q = 9 × n - 1p, 4q = 9 × n - 1p, 4q = 20। তো আমরা কি বলছিলাম যে আমরা খুব চাইলে সহজেই আমরা p এর মান বসিয়ে দিয়ে, অর্থাৎ p এর মান কত পাবো? আমরা p এর মান পাবো 3/10, সেইভাবে করতে পারতাম। কিন্তু সেভাবে করলে কিন্তু আমাদের আরো গুণ বিয়োগ করতে হবে, ওখানে q এর মান বিয়োগ করতে হবে, ঝামেলা হয়ে যাবে। তাই এই কাজটা আমরা যদি না করে আরো সহজভাবে করি, কিভাবে? এইভাবে আমরা এখানে দেখি q আছে, আমরা q এর মান কি বের করছি? আমরা q এর মান 2np বের করছি না? তো আমরা q এর মানটা এখানে বসাই দেই, 2np = 9n - 1 × p। তো তাহলে কি পাবো? আমরা গুণ করে দিলে আমরা কি পাবো? আমরা পাবো 4 × 2 = 8, 4 × 2 = 8 np, 4 × 2 = 8 np = 9n - 1 × p, 9n - 1 × p। এই p আর এই p কাটা, pp কেটে দিলে কি হবে? এই পাশে তো 8n থাকবে, ওপাশে আমাদের চলে আসবে হচ্ছে 9n - 9। তো আমরা যদি 9টাকে এই পাশে নিয়ে আসি আর 8টাকে পাশে নিয়ে যাই, তাহলে কি হয়? তাহলে হয় হচ্ছে +9 = 9n - 8n। তাহলে আলটিমেটলি n = পাবো আমরা কি? 9। তাহলে n টা কি? n টা হচ্ছে আমাদের নমুনার সংখ্যা। তাহলে আমাদের নমুনার আকার বের হবে হচ্ছে 9 জন। নমুনার আকার হবে 9 জন। এটা কিন্তু আমাদের বের হয়ে গেল। তো এখন আমরা দেখি আমরা এটাকে কিভাবে করলাম। আমরা এদেরকে কি বলা ছিল? আমাদেরকে বলা ছিল 30 জন লোক অশিক্ষিত আছে এবং কয়েকজন নমুনা দেয়া আছে এবং এই সূত্রটা দেয়া ছিল। তো আমাদের কাছে যে বৈশিষ্ট্য দেয়া ছিল, সেই বৈশিষ্ট্যগুলা বিশ্লেষণ করে আমরা কি পাইছি? সেই বৈশিষ্ট্যগুলা বিশ্লেষণ করে আমরা পেলাম যে এই যে বিন্যাসটা এই অঙ্কটা অনুসরণ করেছে, সেই বিন্যাসটা হচ্ছে একটা দ্বিপদী বিন্যাস বা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তো দ্বিপদী বিন্যাসটা যখন এটা অনুসরণ করেছে, তাহলে দ্বিপদী বিন্যাসের সাধারণ সূত্রটা কি? এটা না? আর আমাদের কাছে একটা সমীকরণ দেয়া ছিল, ওই সমীকরণকে আমরা দুই ভাগ করে নিয়ে হিসাব করছি। প্রথম ভাগে আমরা q এর মান বের করছি না? হ্যাঁ, প্রথম ভাগে আমরা q = 2np বের করে নিছি, তাই না? তারপরে দ্বিতীয় ভাগে যখন আমরা ক্যালকুলেশন করতে আমরা সেই যে প্রথম ভাগে যে q = 2np বের করছিলাম, সেটার মানটা ব্যবহার করছি এখানে। সেটার মানটা ব্যবহার করে আমরা আমাদের ক্যালকুলেশন রিডিউস করে ফেলছি। রিডিউস করে আমরা কিন্তু সরাসরি n এর মানটা বের করে ফেলছি। আমরা কিন্তু এইভাবে n এর মানটা বের না করে আমরা কিন্তু এখানে যেহেতু 30% লোক অশিক্ষিত বলে দেয়া আছে, আমরা p = 3/10 ধরতাম, q = কি ধরতাম? q ধরতাম আমরা তাহলে 7/10, তাই না? তো এখন আমরা দেখি, আমরা যদি 3/10 আর 7/10 ব্যবহার করে অঙ্কটা করতাম,
তাহলে কি এখানে প্রত্যেকটা কিউবের জায়গায় হইতো 7/10 7/10, তাই না? তাহলে কিউবের জায়গায় এখানে কি হইতো 7/10 এবং পি এর জায়গায় কি হইতো পি এর জায়গায় হইতো 3/10। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি 7/10 ইকুয়াল টু 3/10 যদি হয় 6n/10, which is 7/10 এর 70 ইনটু 60n, n ইকুয়াল টু 60/70। তো এইভাবে করে আমাদের একটা মান আসতো। এই যে শেষের মানটা তখন আমরা কি করতাম, q ইকুয়াল টু 2np। তো এখানেও কি করতাম আমরা, যে শেষে আমরা যে ভ্যালুটা পাইছিলাম এখানে qnp 20 বসা না বসে আমরা কি q এর মান 3/10, সরি p এর মান 3/10 আর q এই 3/10 এভাবে বসিয়ে আমরা ক্যালকুলেশন করলে কি আমাদের n ইকুয়াল টু 9 চলে আসতো। কিন্তু সমস্যা হচ্ছে আমরা যখন এভাবে বের করতে যাব 3/10 দিয়ে, আমাদের তো এখানে দুটো দেওয়া আছে, তাই না? দুটো শর্ত আমাদেরকে মেনে চলতে হবে। দুটো শর্ত মেনে চলতে গেলে আমরা যদি প্রথমটাতে যদি আমরা 3/10 বসাই দিই, q এর মান 7/10 আর p এর মান 3/10 বসাই দিলে কিন্তু আমাদেরকে উত্তরটা আসবে না। আমাদেরকে উত্তরটা কেন আসবে না? তখন সেটা কি আসবে, তখন সেটা আসবে হচ্ছে 6n/10, which is 60n equal to 70। তাহলে n equal to আসবে হচ্ছে 70/60, মানে 7/60। এটা কিন্তু কিছু হইল না। কেন হইল না? কারণ আমরা যখন এটা করছি আমাদেরকে সূত্র দেয়া ছিল হচ্ছে তিনটা ব্যবহার করে, অর্থাৎ সূত্রতে 0 এর নিয়ে ব্যবহার করছে, 1 নিয়ে ব্যবহার করছে, 2 নিয়ে ব্যবহার করছে। কিন্তু আমরা যখন এখানে n আর p এর যে সাংখ্যিক মানটা আছে, সাংখ্যিক মানটা যদি বসিয়ে দেই, তাহলে আমরা এখানে কাজ করতেছি একটা নিয়ে, 0 নিয়ে আর 1 নিয়ে। আলটিমেটলি কি হচ্ছে ব্যাপারটা, আমাদের দুইটা কিন্তু বাদ পড়ে যাচ্ছে। এই বাদ পড়ে যাওয়ার কারণে আমরা কি পাচ্ছি না, বাদ পড়ে যাওয়ার কারণে আমরা n এর যে সঠিক ভ্যালুটা, অর্থাৎ n এর যে অ্যাকুরেট ভ্যালুটা সেটা কিন্তু পাচ্ছি না। এই কারণে আমরা কি করব, এই কারণে আমরা p এবং q এর যে সাংখ্যিক ভ্যালুটা আছে, এই সাংখ্যিক ভ্যালুটা বসাবো না। এখানে না বসিয়ে আমরা কি করব, আমরা q আর p কে এভাবে রেখে দিব চলক হিসেবে, এবং সেই চলক হিসেবে ক্যালকুলেশন করতে করতে q এবং p দেখবো যে আমরা কাটাকাটি হয়ে যাচ্ছে। কাটাকাটি হয়ে যাওয়ার পর বিপাশ থেকে q এর p বাদ চলে যাবে, আমাদের কাছে কি শুধু n এর যে ভ্যালুটা আসবে এটা বের হয়ে যাবে। এখন দেখি q আর p যদি যেহেতু আমরা বসাইনি, আমাদের যে n এর ভ্যালুটা আসছে এই ভ্যালুটা বের করতে আমাদের এই 0 x 0 এর প্রবাবিলিটি ফাংশনটা ব্যবহার করতে হইছে, 1 এরটা ব্যবহার করতে হইছে, 2 এরটাও ব্যবহার করতে হইছে। অর্থাৎ আমাদের হাতে যতগুলো ডেটা ছিল আমরা সবগুলোই ব্যবহার করছি, এবং সেই কারণে আমাদের রেজাল্টটা অ্যাকুরেট আসছে। আবার অন্য ক্ষেত্রে অন্যটা করার সময় আমরা শুধুমাত্র দুটো ডেটা ব্যবহার করছিলাম বলে কি আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফলটা সেটা কিন্তু সঠিক আসেনি। তাই আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে আমাদের হাতে যতগুলো ডেটা দেয়া থাকবে, বিশেষ করে এমন অঙ্কের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ডেটা ব্যবহার করে আমাদের অঙ্কটা সলভ করার চেষ্টা করব।